চা বিক্রি করা ছেলেটিকে সবাই তিরস্কার করেছে, ধাক্কা দিয়েছে এবং তার কণ্ঠকে খারাপ বলেছে, কিন্তু সেই ছেলেই হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় গায়ক। বন্ধুরা, আসুন এই ছেলের পুরো গল্প জানি যে কিভাবে সে বিশ্বের সবচেয়ে বড় গায়ক হয়ে উঠল। শহরের হইচই থেকে দূরে সেই পুরনো বাসস্ট্যান্ডে সকালের প্রথম রশ্মির সাথেই হট্টগোল শুরু হয়ে যেত। ধুলো, ধোঁয়া এবং ডিজেলের গন্ধের মাঝে একটা ছোট্ট অস্তিত্ব প্রতিদিন তার ভাগ্যের সাথে লড়াই করত। নাম ছিল ছোটু, বয়স মাত্র 12 বছর, কিন্তু কাঁধে দায়িত্বের বোঝা যেন কোনো বড় মানুষের চেয়েও বেশি ছিল। তার বাবা এখন এই দুনিয়ায় নেই এবং ঘরে এক অসুস্থ মা ছিল, যার ওষুধের খরচ ছোটুর চায়ের কেটলির উপর নির্ভর করত। ছোটুর পা খালি ছিল, তলা মাটির তাপ সহ্য করে পাথরের মতো হয়ে গিয়েছিল। হাতে লোহার সেই ভারী কেটলি, যাতে ফুটন্ত চা তার জীবনের একমাত্র সহায় ছিল। কিন্তু এই দারিদ্র্যের মাঝেও ছোটুর কাছে এমন এক সম্পদ ছিল যা কেউ ছিনিয়ে নিতে পারত না এবং কেউ কিনতেও পারত না। সেটা ছিল তার কণ্ঠ। যখন সে গাইত, তখন মনে হতো যেন বয়ে যাওয়া হাওয়া থেমে গেছে, যেন পাখিরা চিঁচি করা ছেড়ে দিয়েছে। কিন্তু আফসোস, সেই বাসস্ট্যান্ডের ভিড়ের মাঝে কারোর এত সময় ছিল না যে সেই নিষ্পাপের কণ্ঠ শুনতে পারে। দিন ঢলে পড়ছিল, সন্ধ্যার ছায়া গাঢ় হচ্ছিল। ঠিক সেই সময়ে বাসস্ট্যান্ডে একটা শানদার ট্যুরিস্ট বাস এসে থামল। বাস থেকে এক মধ্যবয়সী ব্যক্তি নামলেন। নাম ছিল মিস্টার খান্না। মখমলি কাপড়, চোখে দামি চশমা এবং হাতে সোনার ঘড়ি, তার ব্যক্তিত্ব থেকেই অহংকার ঝরে পড়ছিল। তিনি কোনো জরুরি মিটিংয়ের জন্য শহর যাচ্ছিলেন, কিন্তু বাসের টায়ারে কিছু খারাপই হওয়ায় তাকে সেখানে থামতে হলো। মিস্টার খান্না রাগে এদিক ওদিক হাঁটছিলেন। ঠিক তখনই ছোটু তার কেটলি নিয়ে তার কাছে পৌঁছালো। সে বড় আশায় তার বড় বড় চোখ তুলে বলল, সাহেব, কড়া আদা দেওয়া চা খান, সব টেনশন দূর হয়ে যাবে। খান্না সাহেব তার দিকে তাকালেনই না এবং ধমক দিয়ে বললেন, সর এখান থেকে, মাথা আগে থেকেই খারাপ। ছোটুর এবং ধমক খাওয়ার অভ্যাস ছিল। সে সেখানেই কাছে একটা পাথরে বসে পড়ল এবং অপেক্ষা করতে লাগল যে হয়তো সাহেবের মন বদলাবে। খালি সময়ে তার রুহ নিজে থেকেই সুর ছেড়ে দিত। সে চোখ বন্ধ করে একটা পুরনো শাস্ত্রীয় বন্দিশ গুনগুনাতে লাগল। তার কণ্ঠ সেই হইচইপূর্ণ বাসস্ট্যান্ডে একটা মিষ্টি ঝর্ণার মতো বয়ে যেতে লাগল। আশেপাশের কিছু যাত্রী মুগ্ধ হয়ে তাকে দেখতে লাগল, কিন্তু খান্না সাহেবের কাছে এই মধুর সঙ্গীত শব্দ মনে হচ্ছিল। তার রাগ ফেটে পড়ল। তিনি দ্রুত ছোটুর দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বললেন, এই ছেলে, এটা কি চেঁচাচ্ছে? আগেই বাস খারাপ হয়ে আমার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে, আর তুই এখানে তোর কান্না গেয়ে যাচ্ছিস? এই গান বাজনা বন্ধ কর, আর ভিক্ষে করতে হলে অন্য কোথাও যা। ছোটু ভয়ে কেঁপে উঠল। তার কণ্ঠ গলায় আটকে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, সাহেব, আমি ভিক্ষে করছি না, আমি তো বস। খান্না সাহেব দেখলেনও না, একটা জোরে ধাক্কা ছোটুকে দিয়ে মারলেন। ছোটুর ছোট্ট শরীরটা হাওয়ায় উড়ে গিয়ে সরাসরি পাথরের মাটিতে পড়ল। তার হাত থেকে কেটলি ছিটকে গেল এবং সব ফুটন্ত চা তার ছোট্ট পা এবং হাতে পড়ে গেল। ছেলেটার একটা যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে এলো, যা পুরো বাসস্ট্যান্ডে গুঞ্জন তুলল। তার চোখ থেকে বর্ষার মতো অশ্রু ঝরতে লাগল। যন্ত্রণা এত ছিল যে সে কথাই বলতে পারছিল না। কিন্তু খান্না সাহেবের মন গলেনি। তিনি তার পকেট থেকে একটা মোড়ানো 10 টাকার নোট বের করে তার মুখের ওপর ছুঁড়ে দিয়ে বললেন, এই নে তোর চায়ের পয়সা, আর আজকের পর আমার সামনে তোর এই নোংরা কণ্ঠ বের করিস না। তোর মতো রাস্তার ছেলেদের গান মানায় না। আশেপাশে দাঁড়ানো লোকেরা শুধু তামাশা দেখতে লাগলো। কেউই সেই ছেলেকে তুলতে এগিয়ে এলো না। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আকাশও হয়তো সেই ছেলের ক্ষতগুলোতে কাঁদছিল। ছোটু কাপা হাতে মাটিতে ছড়ানো সেই কয়েকটা রেজগাড়ি কয়েন জড়ো করল, যা তার মায়ের ওষুধের জন্য ছিল। সে তার ছেঁড়া কুর্তা দিয়ে তার অশ্রু মুছল এবং এক কোণে দিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সেই মুহূর্তে তার নিজের দারিদ্র্যের প্রতি ঘৃণা হয়ে গেল। সে ঠিক করে ফেলল যে সে আর কখনো গাইবে না। তার মনে হলো যে সঙ্গীত ধনীদের সম্পত্তি এবং তার মতো কণ্ঠ শুধু অপমান সহ্য করার জন্যই তৈরি। বৃষ্টি আরও জোরে হয়ে গিয়েছিল। বাস স্ট্যান্ডের হলুদ আলোয় পড়া ফোঁটাগুলো এমন লাগছিল যেন আকাশ থেকে সুই পড়ছে। ছোট একটা পুরনো শেডের নিচে গুটি সুটি মেরে বসেছিল। তার জ্বলন্ত পায়ে কাদার ঠান্ডা জল লাগাচ্ছিল। তার মনে খান্না সাহেবের সেই কথাগুলো বিষের মতো ঢুকে গিয়েছিল। তোর মতো রাস্তার ছেলেদের গান মানায় না। সেই নিষ্পাপ ছেলে মেনে নিয়েছিল যে হয়তো তার ভাগ্যে শুধু খালি কেটলি এবং লোকের ধমকই লেখা আছে। কিন্তু তবুও ছোটু তার মাকে মনে করে গুনগুনাতে লাগলো, কারণ গানই ছিল তার একমাত্র সহায়, যা তার যন্ত্রণা কমাত। ঠিক তখনই বাসস্ট্যান্ডের ঠিক বাইরে একটা কালো রঙের লাক্সারি গাড়ি এসে থামল। গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল। তার থেকে এক ব্যক্তি বেরিয়ে এলেন। নাম ছিল আরিয়ান রাজ। সঙ্গীতের দুনিয়ায় এই নামের কোনো পরিচয়ের দরকার ছিল না। আরিয়ান সেই মানুষ যিনি মাটি থেকে তুলে অগুন্তি তারকাকে আকাশে পৌঁছে দিয়েছেন, কিন্তু আজ তিনি নিজেই বিপদে ছিলেন। তার পরের বড় ফিল্মের রেকর্ডিং সেশন ছিল এবং তার গাড়ি ঠিক সেই সময়ে ধোঁকা দিল। আরিয়ান বিরক্ত হয়ে মেকানিককে ফোন করছিলেন। ঠিক তখন হাওয়ার শব্দের সাথে একটা খুব ধীরে কান্নার মতো কণ্ঠ তার কানে পড়ল, যাতে এক অদ্ভুত টান ছিল।
আরিয়ানের সঙ্গীতকার মন অস্থির হয়ে উঠল। তিনি ফোন কেটে দিয়ে সেই কণ্ঠের পিছু নিয়ে শেডের পিছনে পৌঁছালেন। সেখানকার দৃশ্য দেখে আরিয়ানের পা থেমে গেল। একটা ছোট্ট ছেলে, যার কাপড় ছেঁড়া, যে যন্ত্রণায় কাঁপছে। সে কাঁদতে কাঁদতে তার মায়ের জন্য একটা লড়ি গুনগুনাচ্ছে। তার কণ্ঠে সেই খরচ এবং সেই রু ছিল যা বড় বড় গায়করা বছরের পর বছর রিয়াজ করেও পান না। আরিয়ানের মনে হলো যেন তাকে কোনো অমূল্য ধন পাওয়া গেছে। আরিয়ান ধীরে ধীরে তার দামি স্মার্টফোন বের করে অন্ধকারে সেই ছেলের একটা ভিডিও রেকর্ড করতে শুরু করলেন। তিনি দেখতে চাইছিলেন যে এই কণ্ঠ সত্যিই প্রাকৃতিক কিনা, নাকি তার ভুল। যেই ছোট অন্তরা গাইল, মা ও মা তোমার কোলে ঘুমিয়ে পড়ি, আরিয়ানের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। তার বোঝা গেল যে এই ছেলে কোনো সাধারণ ভিখারি নয়, বরং সরস্বতীর বরদান। আরিয়ান তার কাছে গেলেন এবং তার কাঁধে হাত রাখলেন। ছোট বিদ্যুতের মতো লাফ দিয়ে উঠল এবং ভয়ে পিছিয়ে গেল। তার মনে হলো যে হয়তো খান্না সাহেব তাকে আবার মারতে এসেছেন। সে হাত জোর করে গিড়গিড়াতে লাগল, সাহেব আমাকে মারবেন না, আমি গাইছিলাম না, আমি তো চলে যাব এখান থেকে। আরিয়ানের মন গলে গেল। তিনি ঝুঁকে ছোট নোংরা এবং আহত হাত দুটো নিজের হাতে নিলেন। আরিয়ান বড় ভালোবাসায় বললেন, বাবা ভয় পেও না, আমি তোমাকে মারতে আসিনি, আমি তো তোমার কণ্ঠের দিওয়ানা হয়ে গেছি। তোমার নাম কি? ছেলে হেঁচকি তুলে জবাব দিল, ছোটু। আরিয়ান হাসলেন, ছোটু, তোমার এই কণ্ঠে সেই জাদু আছে যা বড় বড় প্রাসাদ কাঁপিয়ে দিতে পারে। তুমি আমার সাথে চলবে? আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে লোকেরা তোমার কণ্ঠ শোনার জন্য তৃষ্ণায় থাকবে। ছোটুর নিজের কানেই বিশ্বাস হচ্ছিল না। কিছুক্ষণ আগেই তাকে রাস্তার ছেলে বলে ধাক্কা দেওয়া হয়েছিল, আর এখন এই ধনী লোক তাকে সাথে নিয়ে যাওয়ার কথা বলছে। ছোটু তার মাকে ভেবে বলল, আমার মা অসুস্থ সাহেব, আমি চলে গেলে তাকে ওষুধ কে দেবে? আরিয়ান সেই মুহূর্তে তার ওয়ালেট থেকে কিছু টাকা বের করে কাছে দাঁড়ানো এক ধাবার মালিককে দিয়ে বললেন, এই নাও, এই ছেলের মায়ের কাছে ওষুধ এবং খাবার পৌঁছে দাও, কাল থেকে তার দায়িত্ব আমার কোম্পানি নেবে। আরিয়ান ছোটুর হাত ধরলেন এবং তাকে তার শানদার গাড়ির পিছনে সিটে বসালেন। ছোটু প্রথমবার মখমলি সোফার অনুভূতি পেল। গাড়ি যেই এগোলো, ছোটু জানালা দিয়ে বাইরে তাকালো। সেখানে সেই খান্না সাহেবই তার বাস ঠিক হবার অপেক্ষায় ছিলেন। খান্না সাহেবের নজর গাড়ির ভিতর বসা ছোটুর ওপর পড়ল। তার চোখ আটকে গেল। যে ছেলেকে তিনি কাদায় ফেলে দিয়েছিলেন, সে আজ শহরের সবচেয়ে বড় সঙ্গীতকারের সাথে যাচ্ছে। গাড়িতে বসতেই আরিয়ান সেই ভিডিও তার সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করে দিলেন এবং ক্যাপশন লিখলেন, মিলুন ভারতের পরবর্তী সুপারস্টারের সাথে। মাত্র 15 মিনিটের মধ্যে সেই ভিডিও ভাইরাল হতে লাগলো। হাজার হাজার কমেন্ট আসতে লাগলো, এই ছেলে কে? কি দিব্য কণ্ঠ! আরিয়ানের ফোন বাজতে লাগলো, কিন্তু তিনি ফোন সাইলেন্ট করে ছোটুর দিকে তাকিয়ে বললেন, প্রস্তুত হও ছোটু, আজ থেকে তোমার দারিদ্র্যের শেষ এবং এক নতুন অধ্যায়ের শুরু হচ্ছে। শানদার গাড়ি যখন শহরের ঝলমলে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ছোটু জানালায় লেগে বাইরে দেখছিল। তার মনে হচ্ছিল যেন সে কোনো স্বপ্ন দেখছে। উঁচু উঁচু বিল্ডিং, রঙিন আলো এবং দ্রুত ছুটে যাওয়া গাড়ি, এসব তার চায়ের কেটলির দুনিয়া থেকে কোস দূরে ছিল। আরিয়ান রাজ বারবার তার ফোনের স্ক্রিন দেখছিলেন, যেখানে ছোটুর সেই ভিডিও জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। মাত্র 2 ঘন্টায় তা 2 মিলিয়নের বেশি লোক দেখে ফেলেছিল। গাড়ি যেই আরিয়ানের ভব্য মিউজিক স্টুডিওর সামনে থামল, সেখানকার দৃশ্য দেখে ছোটুর নিঃশ্বাস থেমে গেল। সাদা মার্বেলের দেয়াল এবং কাঁচের বড় বড় দরজা। আরিয়ান ছোটুর হাত ধরে তাকে ভিতরে নিয়ে গেলেন। ভিতরের তাপমাত্রা বাইরের গরম থেকে একদম আলাদা ঠান্ডা ছিল। আরিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বললেন, রোহন, প্রথমে একে পরিষ্কার কাপড় দাও এবং এর ক্ষতগুলোতে ব্যান্ডেজ করাও, আর হ্যাঁ, এর জন্য শহরের সেরা হোটেল থেকে খাবার আনাও। 1 ঘন্টা পর যখন ছোটু বাইরে এলো, তাকে চেনা যাচ্ছিল না। সে একটা সাদা কুর্তা পাজামা পরেছিল, তার চুল সাজানো ছিল এবং তার মুখের নিষ্পাপতা আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। আরিয়ান তাকে রেকর্ডিং রুমের ভিতরে নিয়ে গেলেন। সেখানে বড় বড় কালো ফোমের প্যানেল লাগানো ছিল এবং মাঝে একটা দামি গোল্ডেন মাইক দাঁড়িয়েছিল। আরিয়ান ছোটুর কানে একটা বড় হেডফোন লাগিয়ে দিয়ে বললেন, ঘাবড়েও না বাবা, শুধু চোখ বন্ধ করো এবং তোমার মাকে মনে করো। ভাবো যে তুমি সেই বাস স্ট্যান্ডেই আছো এবং তোমার রুহ থেকে গাইছো। সঙ্গীতের ধীর সুর বাজতে শুরু হলো। ছোটু চোখ বন্ধ করল। তার মনে পড়ল সেই মুহূর্ত যখন খান্না সাহেব তাকে ধাক্কা দিয়েছিলেন
তার মনে পড়ল তার মায়ের কাশির মুখ। তার বুকের ভিতর জমে থাকা সব যন্ত্রণা তার কণ্ঠ হয়ে ফেটে পড়ল। সে যেই প্রথম আলাপ নিল, স্টুডিওর বাইরে বসা সাউন্ড ইঞ্জিনিয়ারদের হাত থেকে হেডফোন পড়ে গেল। সবার চোখে অশ্রু ছিল। সেটা কণ্ঠ ছিল না, সেটা ছিল এক প্রার্থনা। রেকর্ডিং শেষ হতেই আরিয়ান দৌড়ে ভিতরে এসে ছোটুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, ছোটু, তুমি আজ ইতিহাস রচনা করে ফেলেছ। এই গান কাল যখন দুনিয়া শুনবে তখন সবাই স্তব্ধ হয়ে যাবে। পরের সকালে যখন সূর্য উঠল তখন ছোটুর নাম পুরো দেশের জিভে ছিল। টিভি নিউজ চ্যানেলে তার ছবি চলছিল। বাসস্ট্যান্ডের চা বিক্রেতা হয়ে গেল ইন্টারনেট সেন্সেশন। বড় বড় নিউজ রিপোর্টার সেই বাসস্ট্যান্ডে পৌঁছে গেল যেখানে ছোটু চা বিক্রি করত। এদিকে একটা শানদার হোটেলের ঘরে মিস্টার খান্না বসে তার খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ তার নজর টিভিতে পড়ল। স্ক্রিনে সেই ছেলেই ছিল যাকে তিনি কাল ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন। অ্যাঙ্কার চিৎকার করছিল। এই ছেলের এক ঝলক পাওয়ার জন্য লোকেরা উন্মাদ। তার সরলতা সবার মন জয় করে নিয়েছে। খান্না সাহেবের হাত থেকে চায়ের কাপ ছুটে পড়ে গেল। তার কপালে ঘাম বেরিয়ে এলো। তার মনে পড়ল যে তিনি সেই ছেলের সাথে কি বেয়াদবি করেছিলেন। সেই সন্ধ্যায় আরিয়ান একটা খুব বড় প্রেস কনফারেন্স ডাকলেন। পুরো দেশের মিডিয়া সেখানে উপস্থিত ছিল। আরিয়ান ঘোষণা করলেন, আজ আমি আপনাদের সেই কণ্ঠের সাথে মিলিয়ে দেব যা আমাকেও কাঁদিয়ে ছাড়ল। যেই ছোট স্টেজে এলো, হাজার হাজার ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলে উঠল। ছেলেটা ঘাবড়ে গেল, কিন্তু আরিয়ান তার হাত ধরে রেখেছিলেন। ঠিক তখন ভিড়ের পিছন থেকে একটা কণ্ঠ এলো, আমাকে ভিতরে যেতে দিন, আমার সেই ছেলের সাথে দেখা করতে হবে। সে আর কেউ নয়, মিস্টার খান্না। তিনি দৌড়ে স্টেজের কাছে এলেন। বাউন্সাররা তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু ছোটু তাকে চিনে ফেলল। খান্না সাহেবের চোখে এখন অহংকার নয়, বরং অনুতাপ এবং ভয় ছিল। তিনি পুরো দুনিয়ার সামনে সেই ছোট্ট ছেলের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়লেন। খান্না সাহেব কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমার কণ্ঠের মজা উড়িয়েছি, তোমার দারিদ্র্যের অপমান করেছি। আজ আমার সব সম্পত্তি তোমার এই এক কণ্ঠের সামনে ফিকে পড়ে গেছে। পুরো হল স্তব্ধ হয়ে গেল। ক্যামেরার লেন্স খান্না সাহেবের ঝুঁকে পড়া মাথায় আটকে গেল। প্রেস কনফারেন্সের সেই বড় হলে নিস্তব্ধতা নেমে এলো। হাজার হাজার ক্যামেরার নজর ছোটুর মুখে আটকে ছিল। সবাই দেখতে চাইছিল যে এই ছেলে সেই মানুষকে মাফ করবে কিনা যে তাকে অপমান করেছিল, যে তার ক্ষতের উপর নুন ছিটিয়েছিল। খান্না সাহেবের মাথা ঝুঁকেছিল এবং তার চোখ থেকে অনুতাপের অশ্রু পড়ছিল। আরিয়ান রাজও তার নিঃশ্বাস থামিয়ে রেখেছিলেন। তার মনে হলো যে হয়তো ছোটু আজ তার প্রতিশোধ নেবে, কিন্তু তখন সেইটাই ঘটল যার কেউ কল্পনাও করেনি। ছোটু ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠল এবং হেঁটে খান্না সাহেবের কাছে পৌঁছল। সে তার ছোট্ট হাত দিয়ে খান্না সাহেবের জোড়া হাত ধরল এবং নিচে নামিয়ে দিল। ছোটুর চোখে কোনো রাগ ছিল না, বরং সেই পুরনো নিষ্পাপতা ছিল। ছোটু মাইক ধরল এবং খুব ধীর কণ্ঠে বলল, সাহেব, আপনি মাফ চাইবেন না। যদি সেদিন আপনি আমাকে ধাক্কা না দিতেন তাহলে হয়তো আমার চোখে সেই অশ্রু আসত না, আর সেই অশ্রু না এলে আমার কণ্ঠে সেই যন্ত্রণা থাকত না যা শুনে আজ পুরো দুনিয়া আমাকে ভালোবাসা দিচ্ছে। আপনি আমাকে পড়িয়ে দিয়েছিলেন, কিন্তু উপরওয়ালা আমাকে তুলে নিয়েছেন। এত বলে ছোটু তার পকেট থেকে সেই মোড়ানো 10 টাকার নোট বের করল যা খান্না সাহেব তার মুখে ছুঁড়ে দিয়েছিলেন। ছোটু সেই নোট খান্না সাহেবের হাতের তালুতে লিখে বলল, এটা আপনার আমানত ছিল সাহেব। সেদিন এটা আমাকে খুব মানিয়েছিল, কিন্তু আজ আমি এটা আপনাকে ফেরত দিচ্ছি, কারণ এখন আমার এর দরকার নেই। এখন আমার শুধু দোয়ার দরকার। পুরো হল করতালির গর্জনে গুঞ্জে উঠল। অনেক সাংবাদিকের চোখে অশ্রু ছিল। খান্না সাহেব ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার বোঝা গেল যে মানুষ কাপড়ে নয়, তার চরিত্র এবং কর্মে বড় হয়। তিনি সেই মুহূর্তে স্টেজে ঘোষণা করলেন যে তিনি তার সম্পত্তির একটা বড় অংশ সেই গরিব ছেলেদের শিক্ষার জন্য দান করবেন যারা রাস্তায় কাজ করতে বাধ্য। কিছুদিন পর ছোটুর প্রথম গান মাদার মাদার বিশ্বের সব চার্টে নাম্বার 1-এ ছিল। সে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিল, কিন্তু তার সবচেয়ে বড় খুশি সেই ছিল যখন সে তার মাকে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গেল এবং ডাক্তাররা বললেন যে এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, তোমাদের এই ছেলের গল্প কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাও, এবং তোমরা এই ভিডিওটা দেশের কোন কোণ থেকে দেখছো সেটাও অবশ্যই জানাও।